এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম নহলি নাফিসা খান। I work at the Daily Star as a sub-editor for the City Desk and also a writer for Daily Star Books. প্রত্যেক বৃহস্পতিবার আমরা চেষ্টা করি ডেইলি স্টার বুকস থেকে আপনাদের জন্য বিভিন্ন বইয়ের রেকমেন্ডেশন, বুক রিভিউজ আর এসেস অন লিটারেচার এগুলো প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের জন্য নিয়ে আসতে। আমরা এবার যেটা করতে চাচ্ছি এই স্টার বুক টক্সের আজকে স্পেশাল সেগমেন্টে, আমরা আজকে অফিসে ঘুরে ঘুরে, আমাদের ডেইলি স্টার অফিসে ঘুরে ঘুরে আমাদের কলিগদের সাথে কথা বলবো। আমরা জানবো যে তারা এই বছর কোন বইগুলো পড়েছে, কোন বইগুলো তাদের ভালো লেগেছে এবং কোন বইগুলো তারা আমাদের রিডারদের রেকমেন্ড করতে চায়। সো কাম টেক আ ওয়াক উইথ মি। The best book I read this year was Neil Gaiman's American God. One of the more interesting books that I've read this year is it's called The Case of Exploding Mangoes. সবচেয়ে আমার মনে হয় যে উল্লেখযোগ্য বইটি ছিল এডওয়ার্ড স্নোডেনের পার্মানেন্ট রেকর্ড বইটা। আর এই বইটা বের হয়েছে 2019 সালে। যদিও এই বছরের পাবলিশড বই না, এটা বেশ পুরানো একটা বই, বাট আমি যে বইটা রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে ক্রো ইটার্স। One book that I couldn't let go of and I had to just finish at a stretch was The Thief by Fuminori Nakimura. He's a Japanese-based writer. One book, definitely Amartya Sen's Home in the World. That is seriously আমাকে পড়তে আর কি at a one go I read it. Read this year that I had come across recently. It's a 2009 book. It's called Look Who's Morphing by Tom Cho, an Australian Asian writer. এই বছর অনেকগুলো বইয়ের ইন্ট্রোডাকশন পড়ছি, আর অনেকগুলো শর্ট স্টোরি কম্পাইলেশনের কিছু শর্ট স্টোরি পড়ছি, আর অনেকগুলো ফিকশনের কয়েকটা চ্যাপ্টার পড়ছি। আমার নিউ ইয়ার্স রেজলিউশন ফর বুকস ইজ দ্যাট এখন যদি আমি 2টা চ্যাপ্টার পড়ি, আমি সামনে বছর 3টা চ্যাপ্টার পড়তে চাই, অথবা যদি না হয় আমি এটা নিয়ে কোনো কষ্ট পাবো না। সো 2 books I'd like to talk about is one is this one, Modern Moral Philosophy by W.D. Hudson. Also হচ্ছে ফানি, হা জাস্ট লাইক মি। এই বইটা হচ্ছে গিয়ে একটা কালেকশন অফ কমেডি অ্যান্ড স্যাটায়ার রাইটিং, শর্ট স্টোরিজ। সো আমি এটার সোফার 3টা বা 4টা পড়ছি। এইটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দোজ বুকস যেটা আমি শেষ করতে পারবো। এক একটা স্টোরি আসলে এক একভাবে কনস্ট্রাক্ট করা, মানে দেয়ার আর লাইক ন্যারেটিভ স্টোরিজ, দেয়ার আর স্টোরিজ যেগুলা একটা প্রোটাগনিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে, অ্যান্ড দেয়ার আর স্টোরিজ দেয়ার আর জাস্ট বঙ্কার্স। মানে এটা হচ্ছে গিয়ে মানে ইভেন দ্য রাইটিং ইটসেলফ ইজ সারিয়াল, মানে লেখার কন্টেন্ট তো বাদই দিলাম, লেখাটাই ইটসেলফ ইজ সারিয়াল। হ্যাঁ, সো এটা ইন্ট্রোডাকশনে বইটা যে কম্পাইল করছে নাম হচ্ছে পল মার্টন। তো সে বলছে যে তার ছোটোবেলার থেকে ওই সারিয়ালিস্ট হিউমারের প্রতি একটা টান আছে। সো আই থিঙ্ক ওই জন্যই সে ওরকম স্টোরি একটু পিক করছে বেশি। বাট মানে ওইটাই মানে ভাল লাগছে হচ্ছে বলে গিয়ে যে মানে ইউজুয়ালি এই যে অ্যাজ দিস বুক প্রবলি টেলস ইউ, সেটা হচ্ছে যে আই লাইক রিডিং হেভিয়ার স্টাফ, রিডিং নট ফিনিশিং, বাট হচ্ছে যে sometimes I just want to lighten up, so that's when books like this actually help, and the fact that it's very intelligently written, almost all of them, ওইটা also helps me keep me on my toes, যে কারণে যে মানে it's not bland as well. করোনার একটা ভালো দিক হচ্ছে তোমার বাসায় থাকা যায় এবং বই পড়া যায়, এটা একটা। সো এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। এই বছর আমি অনেকগুলো বই পড়েছি, যেমন তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমি রবীন্দ্রনাথের জীবনী নিয়ে যারা লিখেছে, রবীন্দ্রনাথকে নিয়ে যারা লিখেছে, যারা রবীন্দ্রনাথকে খুব ক্লোজলি দেখেছে, আমি তাদের লেখা বইগুলো সবচেয়ে বেশি পড়েছি। যেমন তুমি বলো সুধীরচন্দ্র কর, যেটা কবি কথা, ওটা আমি পড়েছি। সুধীরচন্দ্র কর 12 বছর রবীন্দ্র লিপিকার ছিলেন, মানে রবীন্দ্রনাথ কবিগুরু বলতেন আর উনি লিখতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল পড়েছি। এটা বেসিক্যালি আমি পড়েছি, এটা আমার সামনে এসেছে তাই পড়েছি। এই বইটাতে আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেচু চক্রবর্তী বলে একজন লোকের কাহিনী, এবং সে খুবই গরিব লোক, হাজারি ঠাকুর একজন রাঁধুনি, সে বেচু চক্রবর্তীর হোটেলে রাঁধুনির কাজ করে রানাঘাট রেল স্টেশনে, এবং সে প্রতিদিন প্রতি মুহূর্তে স্বপ্ন দেখতে থাকে তার নিজের একটা হোটেল হবে। সময় তার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়,
তার রান্না খারাপ বলা হয়, কিভাবে কাস্টমারকে ফাঁকি দেওয়া হচ্ছে, হোটেলে খাবার কম দেওয়া হচ্ছে, সেটা সে প্রতিবাদ করলে তাকে বের করে দেওয়া হয়। তারপরেও সে অন্য হোটেলে যায়, কাজ করে, আবার এই হোটেলে ফেরত আসে এবং সমস্ত সময়টা ছিল তার, সে একটা নিজের হোটেল করবে এবং আলটিমেটলি সে জীবনের শেষ সময়ে গিয়ে নিজের বড় হোটেল তৈরি করলো। করোনার মধ্যে আমি সাদাত হোসেন মান্টো পড়েছি, আমার অনেক আগে পড়া উচিত ছিল, বাট সাদাত হোসেন মান্টোর ছোটো গল্পগুলো আমি এই সময়ে পড়েছি সঞ্চারী মুখোপাধ্যায়ের অনুবাদে। এবং এটা আমার সাথে একটা জিনিসে কোইন্সিডেন্ট হয়েছে, মানে এটা আমি ঠিক অক্টোবরের লাস্টে এই বইটা পড়েছি। এটা আমার সাথে খুব আমি রিলেট করতে পেরেছি, বিকজ অফ ওই সময় তুমি জানো মাইনরিটিদের উপরে অ্যাটাক হলো বাংলাদেশে এবং মন্দিরগুলো ভাঙা হলো। অ্যান্ড সো অ্যাজ এ মাইনরিটি কমিউনিটি মেম্বার আমি ওই সময়ই সাদাত হোসেন মান্টোর ছোটো গল্পগুলো পড়লাম, যেগুলো সম্পূর্ণ ফোকাসড অন দেশ বিভাগের সময়। সাদাত হোসেন মান্টো নিজেও, তার জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়, সে বড় হয়েছে বোম্বাইতে, কিন্তু 47-এর দাঙ্গা এবং দেশভাগের পক্ষে তাকে লাহোরে চলে যেতে হয়। ওই যে ক্ষতটা উনি নিতে পারেননি, ওনার সমস্ত দাঙ্গাটার একদম তুমি একেবারেই যেন চলমান জিনিস, সেটার কাহিনীগুলো ওনার লেখাতে এত সুন্দরভাবে ফুটে উঠছে এবং এত করুণ কাহিনী। It's about the 1988 assassination of former Pakistan's premier Zia-ul Haq. তো জিয়াউল হকের সময় পাকিস্তান ওয়েন্ট থ্রু এ পিরিয়ড অফ ইসলামাইজেশন। পাকিস্তান ওই মুহূর্তে একটা খুব সেকুলার পাকিস্তান থেকে, জিন্নার পাকিস্তান থেকে অথবা ভুট্টোর পাকিস্তান থেকে, এটা কিন্তু হঠাৎ করে একটা এই সময় অনেক নতুন নতুন আইন আসে, ধরুন ব্লাসফেমি লজ ইত্যাদি, অনেক ধরনের নতুন পাকিস্তানকে কিভাবে কঠোরপন্থী করা যায়, এইটা জিয়াউল হকের একটা বড় হাত ছিল। This is also a period when Zia-ul Haq practiced a lot of things like arbitrary detention, torture. So this book is very interesting. It follows essentially the story of Ali. Ali হচ্ছে একজন আর্মিতে কাজ করেন, একজন জেনারেল, তার ছেলে। তো তার বাবাকে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে তার বাবাকে মেরে ফেলা হয়। কিন্তু আলী যেটা করে, আলী সেটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যদি আপনাদের জ্ঞান আহরণ করতে হয় তাহলে অবশ্যই কেস অফ এক্সপ্লোডিং ম্যাঙ্গোস ইজ আ গুড রিড, টু রিড অ্যাবাউট হিস্ট্রি। স্পেশালি এই ধরনের হিস্ট্রিগুলো আমাদের স্কুলে বা আমাদের কলেজে তো পড়ানো হয় না, এই ধরনের মডার্ন হিস্ট্রিগুলো। এই ধরনের বই, এই ধরনের হিস্টোরিক্যাল ফিকশন থেকে we can get a good sense of the kind of knowledge that we missed out on in our academic curriculum. Anyone who knows me knows that I really enjoy Neil Gaiman, but there's an interesting story about this book, which is that I initially started reading this in 2015, but I really struggled to finish it, and I think that really goes to show that just readers should really let people sit with their books, or like take some time before they go back to a book, because it's not always going to happen that you can naturally finish a book or enjoy it. You need to mature, just like writers need to mature when they are writing things. So from that perspective, this is why I came back to this book this year and finally finished it and had a really great time, because I think the pacing of the book is really interesting because it's a completely different style to how Gaiman traditionally writes his books. And on top of that, I think there are two main characters. One is Shadow, who's obviously the overall protagonist, and then there is his side character who's Mr. Wednesday, who employs him. And Mr. Wednesday's character is really interesting because he is himself one of the old gods, and when he hires Shadow to be one of his sort of like his bodyguard and his henchmen or whatever, it's always the tasks that he gets Shadow to do, and how he imparts his wisdom onto Shadow is very interesting. If you read this the first time and you're not really getting into it, give it some time, because as I said, I started reading this in 2015, dropped it, came back to it years later and loved it. I like revisiting my old favorites. তো নতুন বইদের সাথে আমি পুরনো বইও পড়েছি, এবং একটা যেটা সবসময় আমার মনে গেঁথে থাকে, ইটস মিচ অ্যালবামস দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন। এটা আমার একদমই ওয়ান অফ মাই ফেভারিটস, ইটস এ ক্লাসিক, অ্যান্ড অনেক কিছু শেখার থাকে, এই কারণে আমি প্রায় আই রিভিজিট। প্রত্যেকবার আমি যখন নতুন করে পড়ে আমার মনে হয় যে আমি নতুন কিছু একটা শিখতে পারছি। দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন বেসিক্যালি হচ্ছে যে একটা থিম পার্কের একজন মেকানিক, তার লাইফ এবং ডেথ নিয়ে। সো বইটা শুরুই হয় ডেথ থেকে, এবং তারপর দেখায় যে তার লাইফে আসলে কী কী হয়েছিল। একটা রাইডের ম্যালফাংশনের কারণে এই মেকানিকটা মারা যায়, এবং
পুরো বইটাই দ্য 5 পিপল ইউ মিট ইন হেভেন এটা টাইটেলেই বলা আছে, কিন্তু তার লাইফে আসলে যাদের সাথে দেখা হয়েছে বা যাদের সাথে তার ইন্টারাকশন হয়েছে, ইম্পর্টেন্ট মানুষগুলো বাদে, তার বন্ধু বান্ধব ফ্যামিলি বাদে, র্যান্ডম কয়েকটা ইন্টারাকশন যেগুলো তার জীবনেও মনে থাকার কথা না, ওইগুলাই তার লাইফে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছে। ছোট ইন্টারাকশনগুলো যে কতটা ম্যাটার করে একজন মানুষের জীবনে, এটা আমি শিখতে পেরেছি এই বই থেকে, অ্যান্ড দিস ইজ ওয়াই আই থিঙ্ক পিপল শুড গিভ দিস এ রিড। যে জন্য আমি এই বইটা রেকমেন্ড করতে চাই, এটা ইট হ্যাজ মোর টু ডু উইথ দ্য রাইটার। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স, বাপসি সিদওয়া। আর দ্য রিজন আই ফাইন্ড হার রাইটিং স্পেশাল ইজ বিকজ উনি ছিলেন ওয়ান অফ দ্য ফার্স্ট সাউথ এশিয়ান রাইটার্স রাইটিং ইন ইংলিশ who sort of created a foothold for herself in English literature. This particular book covers Parsi community in early 1900s India. And খুব ছোট একটা পার্সোনাল একটা ফ্যামিলি, একটা পার্সি ফ্যামিলির গল্পের মধ্য দিয়ে এই বইটাতে দেখানো হয়েছে যে পার্সি কমিউনিটির লাইফস্টাইল কী, more about them, which I personally as a reader আমি তেমন কিছুই জানতাম না। So it helped me understand a lot about this particular community যারা এখন we are reading যে এই কমিউনিটিটা খুবই মানে আস্তে আস্তে shrink হতে ছোট হতে অলমোস্ট মানে পার্সিস আর লিভিং সাবকন্টিনেন্ট, সো অলমোস্ট হয়তো এই কমিউনিটিটা হয়তো সাউথ এশিয়াতে হয়তো আর নাও থাকতে পারে। So it's very interesting. The book is premised on a pickpocketer who lives in Tokyo, and he has no family, no recollection of his past. He sounds like a person who always lived on the streets and fended for himself. So he got out of a circle, a crime gang, a long time back, and then he just he's so good at his craft that you almost appreciate people who pickpocket by reading the book itself. And the descriptions that they have in the way that he approaches particular people into studying them, reading them, having an analysis of them, and that turning out to be true, the point in time he has access to their wallets, is amazing. So the way the book ends is something that is completely unexpected, which is why, and that doesn't happen as rarely, because most of the time when I'm reading particular books, if I've already read the reviews, I just know how the book might turn out. But this book was something that even while I was reaching the end, I thought, oh, this is how the book would probably end. But it just threw a punch at my face that, that's not how it's gonna end, not in your way. So that's one book that I would definitely suggest people to read. The other book was, it's a Bangla book, Jodupi Amar Guru, Ahmed Safar লেখা, এবং এই বইটা হলো বেসিক্যালি প্রফেসর আব্দুর রাজাকের উপর লেখা, অ্যান্ড সে হলো, তাকে জ্ঞান তাপস টাইটেলটা দেওয়া হয়েছে, এবং সে খুবই আনরেকগনাইজড একটা মানুষ। হি ইজ আ মেজর অ্যাকাডেমিক, হি ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আমাদের বাংলাদেশের পলিটিক্যাল এনসম্বল যেটা হয়েছিল, স্পেশালি আফটার দ্য ওয়ার, হি ওয়াজ দ্য পার্সন হু বেসিক্যালি ভাউচ কামাল হোসেন টু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হ্যাড নো আইডিয়া হু কামাল হোসেন ইজ টিল দিস পার্সন ওয়াজ দেয়ার। সো সে একজন অ্যাকাডেমিক হিসেবেও he was so respected at that time. He was not just that, during the war যখন আমাদের হলো অপারেশন সার্চলাইট চলছিল, তখন বেসিক্যালি দ্য ইউএস প্রেসিডেন্ট সেন্ট আ লেটার টু হিম যে আমরা স্পেশাল ফোর্সেস পাঠিয়ে আপনাকে নিয়ে যাব ফর ইয়ার অ্যাসাইলাম, বিকজ দে ওয়ার ক্লাসমেটস, বাট হি ডিনাইড দ্যাট কমপ্লিটলি, বলছে যে পারলে আমার এইডগুলো পাঠান, এটা করেন না। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ইজ ভেরি রেসপেক্টেবল অ্যাবাউট হিম। But the most interesting part about the book is it writes describing his love for chess and how he approaches chess, and that's how the whole book is grafted, how he approaches the game, and how that basically has become synonymous with how he looks at the world is something that automatically comes off to the reader. এই বইটার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম রেলিভেন্ট পার্ট ফর মি অ্যাজ এ জার্নালিস্ট, সেটা হলো যে আমরা এই যে একটা সময় কাটাচ্ছি, যেটা আমরা একটা সার্ভেইলেন্সের মধ্যে আছি বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, এটা আরেকটা হলো যে আমরা অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে কন্টিনিউয়াসলি এই সার্ভেইলেন্সের একটা থ্রেটের মধ্যে থাকা, এই জিনিসটা আমার কাছে খুবই স্পষ্টভাবে বলতে পারেন যে মানে এটার একটা ইতিহাস, মানে কখন থেকে জিনিসটা শুরু হলো এবং সেটা কিভাবে সারা পৃথিবীতে এই জিনিসটা মানুষের কাছে প্রকাশ পেল যে তাদেরকে আসলে প্রতিনিয়ত ফলো করা হইতেছে। এটা বোথ গভর্নমেন্ট হোক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদেরকে একটা সার্ভেইলেন্সের মধ্যে রাখছে। এই পুরো বিষয়টাকে তুলে আনাটাই এডওয়ার্ড স্নোডেনের এই বইটার মূল বিষয়।
প্রাইভেসিটার যে একটা ইন্ট্রিনসিক হিউম্যান ভ্যালু এবং হিউম্যান রাইটস, এইটাকে গ্লোবালি এটাকে আপহোল্ড করতে হবে। এই ধরনের অল্টারনেটিভ যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে কিভাবে প্রমোট করে এই ধরনের সার্ভেইলেন্স এবং হলো এই যে কর্পোরেট সোশ্যাল মিডিয়ার উপর যে কন্ট্রোল বা এগুলা, এর বাইরে আর কি একটা মানে মানুষের কমিউনিকেশনের সিস্টেম গড়ে তোলা যায়। তো এইগুলাই মোটামুটি বলা যায় যে এই বইটা থেকে আমার মূল জানার বিষয়। তা এবং আমি রিকমেন্ড করবো যে প্রত্যেকেরই এখন বর্তমান বিশেষ করে সাংবাদিক বলি বা আমরা অ্যাজ এ সিটিজেন, কনসার্ন সিটিজেন হিসেবে, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের এই বইটা পড়া যদি অ্যাটলিস্ট আমরা একটা কী ধরনের সার্ভেলেন্সের মধ্যে আছি, আমাদের রাইটসগুলো কীভাবে থ্রেটের মধ্যে আছে এবং এটার কাউন্টার কী হতে পারে সেটা সম্পর্কে জানার জন্য। গ্যারি উইলসের what Quran meant, what the Quran meant and why it matters. I think this book, I mean, given the context, misunderstanding of religion, Islam, Islamophobia, and আমাদের lack of understanding, আমরা যারা নিজেদেরকে ফলোয়ার অফ ইসলাম বা বলি মুসলিম যা ক্লেম করি, সব এই বইটা গ্রেট ইনসাইট দেয়, আমি পড়ে খুব মজা পেয়েছি। অ্যানাদার বুক এভরি জার্নালিস্ট শুড রিড, দ্যাট ইজ শিমুর হার্সের রিপোর্টার। ইজ ইউ পসিবলি as a journalist, every journalisted জন্য investigative journalism, basically he is the legend. About 50 years of his work, from Vietnam War to Abu Ghraib jailer investigation to Syria, তার investigative report, Pulitzer winnership, নিউ ইয়র্কার এবং নিউ ইয়র্ক টাইমসের, হি ইজ এ সেলিব্রিটি। সো ইটস এ মাস্ট রিড বুক ফর এভরিবডি। অ্যান্ড কোভিড টাইমের জন্য আমার একটু ইন্টারেস্টিং একটু চয়েস ছিল, যেটা আমি জন এম ব্যারির বই, অন দ্য গ্রেট ইনফ্লুয়েঞ্জা, যেটা স্প্যানিশ ফ্লুর। I just a present pandemic situation, আমাকে I felt that I should go back and read যে 1819 কি হয়েছিল, the great influenza, that basically ওই সময় তোর exact ইনফরমেশনটা ওয়েল রেকর্ডেড না, বাট 50 million to 100 million এর মধ্যে ডেথ টোলটার কথা বলে। For me personally, any type of stories I consume, be it like movies or books, for me it's all about the storytelling. I really believe that the spirit of a story is in how it's told, not just what the story is. So I think this novel just does that. It fluctuates between reality, memories, and it fluctuates between timelines. So it really takes the readers on a journey. So the narrator, unnamed, he himself goes on a journey. He finds its roots, and we find how arbitrary borders can sometimes be. And of course, it's about South Asia. It's a South Asian story. It's one of the novels that made me really realize I love South Asian literature. So it's about our borders, it's about our history. A part of the novel is also set in Dhaka. But what I really love is the manner in which the author sort of takes us along that journey. It's that back and forth, that jumping, and it's the manner in which the story is told that really ultimately makes this novel for me and makes it such a favorite. আমাদের যে দুঃসময়টা, যুদ্ধের সময়টা, এই বইটিতে বঙ্গবন্ধুর পরিবার, বেগম মুজিবকে যদি বলি, এবং শেষটুকু আমি আজকেও শেষটুকু দ্বিতীয়বার করে পড়লাম যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যাচ্ছেন। তো সেই লন্ডনে যাওয়ার পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি, এই যে একটা বড় যুদ্ধের মধ্যে দিয়ে যাওয়া যে বই, রক্তে আঁকা ভোর, আমার খুব ভালো লাগার একটি বই এই বইটি। আনিসুল হককে ধন্যবাদ দিতে চাই যে না, মুক্তিযুদ্ধ নিয়ে এবং যুদ্ধের সময়টা নিয়ে এবং একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দিয়ে বইটি, রক্তে আঁকা ভোর বইটি খুব প্রিয় একটি বই। আর এছাড়া যদি বলি যে আরেকটি বই, যে শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে লেখা, যিনি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুর করেছেন, একজন বিখ্যাত মানুষ। সেই বইটি আসলে সম্পাদনা করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বইটির নাম এক ঝড়ের পাখি। তো এইটা বিভিন্ন লেখকের লেখা, এইখানে একজন না একাধিক
জন এই বইটি লিখেছেন, সেটি উনি সম্পাদনা করেছেন। তো এই বইটি পড়তে গিয়ে ধরেন এই প্রজন্ম যারা, আমরা তো আসলে ভাষার মাসেলে এই গানটি জানি, এত প্রিয় গান, এত ভালোবাসার গান, আর 21 মানেই চেতনা। তো সেইখানে শহীদ আলতাফ মাহমুদকে যদি না জানা হয়, তাহলে আমি বলবো যে বাঙালি হিসেবে আমাদের এটি একটি ব্যর্থতা এবং অপূর্ণতা, যে আলতাফ মাহমুদকে আমাদের জানতে হবে। এই কারণে এই বইটির গুরুত্ব এতটা বেশি। এই বইয়ের মধ্যে সবচেয়ে যে একটা প্রবন্ধ আছে প্রথমেই, সেটা হচ্ছে শিক্ষার হেরফের। এটা একটা অত্যন্ত মানে উল্লেখযোগ্য একটা প্রবন্ধ। যে রবীন্দ্রনাথের যে কোনো প্রবন্ধ আলোচনা করতে গেলেই এই শিক্ষার হেরফের এই প্রবন্ধটার কথা আসে। এটা আসলে মূলত একটা বক্তৃতা, উনি রাজশাহী কলেজে এটা দিয়েছিলেন। এখানে তিনি মূলত এই যে শিক্ষার যে সংকট বা বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশে শিক্ষার এই যে গদরটা, মানে ঠিক এটা প্রাকৃতিকভাবে হয় না, এটা একটা মেকানিক্যালি ভাবে প্রস্তুত করা হয়, একটা কেরানি বা আমরা যাই বলি না কেন, মানে প্রকৃত শিক্ষা জিনিসটা কি তিনি এখানে এটা দেখিয়েছেন। আর বিশেষ করে মাতৃভাষার শিক্ষার যে একটা রবীন্দ্রনাথের এটা মানে সারা জীবন একটা ইয়ে ছিল, একটা ব্রত ছিল আর কি, সেই জিনিসটা তিনি এখানে সুন্দরভাবে দেখিয়েছেন। The book is like the funniest thing I've ever read, and I'm not a fan of comedic reading or comedic books, but basically what happens is the narrator, he literally transforms, he literally shapeshifts into like Patrick Swayze from Dirty Dancing, and then Ford, it's a 4x4 Ford Bronco, and then like a 5-meter tall rock star rooster that plays in the middle of Tokyo. It's a very interesting book and I loved it. And it's really funny, but in the central theme of the book is identity, basically cultural, sexual, gender identity. And when I read it, I did not realize that, like at the same time I was still working on my own thesis, which is about identity as well. And I did not realize like such a severe issue, or like this like serious issue can become part of something so funny. I mean, this narrator, he was in the middle of his family, he's talking to his aunt, and then he's transforming suddenly into Whitney Houston's bodyguard, which was like hilarious to me. And it's probably one of the best books that I've ever read, not just this year. Okay, so we had reviewed this book, so you can always go out and read the review. But if I had to talk about it, this book is about the remnants of the Sri Lankan Civil War. It's a fictional account of this protagonist called Krishan, who takes a journey from Colombo in Sri Lanka, and he travels to the more remote northern regions of Sri Lanka. And along the way, what he does is he kind of reckons with his memories and with his personal traumas and some wider philosophical questions that he's interested in. And as we journey with him through the book, we also get to find out about the physical ramifications of the Sri Lankan Civil War, and also the trauma that it has left behind among its communities. So it's a beautiful book. It's very quiet, it's very peaceful, but it's also very painful. And I think it requires a lot of patience and a lot of empathy to finish reading it. This second one is a lot more colorful. It's very funny. So the interesting thing about Lily King is that she writes about writers, and it sounds like she's writing light, airy, funny books because she's very funky. Her prose is very colorful, it's very funny, it's very funky, but her concerns are very, very serious. So she, if you read her work, you'll feel like she's kind of seen right into your soul, and you'll come out of it feeling very validated, but also feeling a lot of pain. You'll feel completely gutted. And this particular book has stories also about the inner life of writers, but it also has stories about vacations with your family, about the stories that we tell each other in our personal lives, and about love and loss and hope.